চাপ যত বৃদ্ধি পায় প্রতিরোধ তত কঠিন হয়, আর যুদ্ধের ময়দানে প্রতিরোধের সেই সীমা কোথায় গিয়ে থামবে আগে থেকে সেটি বলা বেশ কঠিন। যুদ্ধ যখন কাউকে কোণঠাসা করে তখন তার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়েই তৈরি হয় সবচেয়ে বড় ধোঁয়াশা। ইরানের ক্ষেত্রেও যেন এখন সামনে এসেছে ঠিক সেই প্রশ্ন। শত্রুর বুকে কাঁপন ধরিয়ে দিতে পরমাণু হামলা চালানোর সক্ষমতা অর্জন করে ফেলেছে তেহরান। প্রথমে মিসাইল আর ড্রোনের পাল্টা আঘাত, এরপর হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, আর সবকিছুর পর এবার তেহরানের তরফ থেকে দেয়া হলো এমন সতর্ক বার্তা যা বদলে দিতে পারে পুরো যুদ্ধের হিসাব নিকাশ। ইরানের অভ্যন্তরে ইনফ্রাস্ট্রাকচার ওয়ারফেয়ার চালানো হলে পরমাণু অস্ত্রের ভাষায় জবাব দিতে দ্বিতীয়বার ভাববে না ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখাবারও দিয়েছেন একই হুঁশিয়ারি। তার ভাষায় তেহরানের শর্ত পূরণ না হলে যুদ্ধ আরও আক্রমণাত্মক পর্যায়ে নিয়ে যাবে ইরানের যোদ্ধারা। ইরান জানতো প্রেসিডেন্ট ঠিক কোথায় আছে, কোন বিল্ডিং, কোন ফ্লোর। আরো ভয়ঙ্কর তথ্য ছিল ন্যাটো সামিটের খুব কাছেই একজনকে দেখা গেছে, তার কাঁধে শোল্ডার ফায়ার মিসাইল, মানে কাঁধে নিয়ে ছোড়া যায় এমন ক্ষেপণাস্ত্র। এয়ারফোর্স ওয়ানকে টার্গেট করা হতে পারে। ইরান বহু বছর ধরেই ট্রাম্পকে টার্গেট লিস্টে রেখেছে, কিন্তু এবারের হুমকি ছিল বিশ্বাসযোগ্য, একদম নির্দিষ্ট। ওয়াশিংটন পোস্ট প্রথম এই খবর ফাঁস করে, তারপর নিউ ইয়র্ক টাইমস নিশ্চিত করে পুরো অপারেশনটা ছিল একটা অসাধারণ প্রদান। প্ল্যান বানানো হলো মিনিটের মধ্যে। জয়েন্ট চিফসের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ছিলেন মূল দায়ী। সিক্রেট সার্ভিস সিদ্ধান্ত নিল প্রেসিডেন্টকে কোনোভাবেই ওই প্লেনে রাখা যাবে। কিন্তু কিভাবে বের করবে? ক্যামেরা চালিয়ে সাংবাদিকরা ভিতরে। উত্তর, ক্যাটারিং ট্রাক। ভিডিওতে দেখা যায় আঙ্কারার এসএন বোগা এয়ারপোর্টে পুরনো এয়ারফোর্স ওয়ানের সামনে একটা ক্যাটারিং ট্রাক এসে দাঁড়ায়। ট্যাক্সি করার ঠিক 7 মিনিট আগে ট্রাম্প যখন সামনের দরজা দিয়ে উঠে ভেতরে গেলেন, তখনই তাকে বিপরীত পাশের দরজা দিয়ে নামানো হলো, ঢুকিয়ে দেওয়া হলো ওই কন্টেইনারের ভেতরে। ট্রাকটা চলতে শুরু করলো, সোজা গিয়ে দাঁড়ালো পাশে পার্ক করা আরেকটা প্লেনের পাশে। একটা ছোট সামরিক জেট, কোনো ফ্লাইট ডেটা নেই, ট্রান্সমিটার বন্ধ, রাডারে অদৃশ্য। আর এদিকে পুরনো এয়ারফোর্স ওয়ান উড়ে গেল। ভেতরে সাংবাদিক, হোয়াইট হাউস কর্মী, সহকারীরা, তারা জানতোই না প্রেসিডেন্ট নেই। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি এইচ.এম. রুবেল। অবশেষে পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে ইরান। ইরানের এক ঘোষণায় ইহুদিবাদীর বুকে ইতিমধ্যে কম্পন শুরু হয়েছে। জানা গেছে ইরান এবার পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আবারও যদি ইরান ও গাজায় হামলা চালায় তবে তার জবাবে পারমাণবিক বোমা দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। দর্শক, এদিকে ইরানের হামলায় ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। ইরানের কিলিং মিশনে উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্পকে মারার এক লোমহর্ষক বর্ণনা, যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। চাপ যত বৃদ্ধি পায় প্রতিরোধ তত কঠিন হয়, আর যুদ্ধের ময়দানে প্রতিরোধের সেই সীমা কোথায় গিয়ে থামবে আগে থেকে সেটি বলা বেশ কঠিন। যুদ্ধ যখন কাউকে কোণঠাসা করে তখন তার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়েই তৈরি হয় সবচেয়ে বড় ধোঁয়াশা। ইরানের ক্ষেত্রেও যেন এখন সামনে এসেছে ঠিক সেই প্রশ্ন। মার্কিন ইরান সংঘাত যখন কড়া নাড়ছে 6 মাসের দোরগোড়ায়, তখন প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে ইরান। তবে কি শত্রুর বুকে কাঁপন ধরিয়ে দিতে পরমাণু হামলা চালানোর সক্ষমতা অর্জন করে ফেলেছে তেহরান? প্রথমে মিসাইল আর ড্রোনের পাল্টা আঘাত, এরপর হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, আর সবকিছুর পর এবার তেহরানের তরফ থেকে দেয়া হলো এমন সতর্ক বার্তা যা বদলে দিতে পারে পুরো যুদ্ধের হিসাব নিকাশ। গেল শুক্রবার ইরানের প্রভাবশালী নেতা মোহাম্মদ নবী মুজাভি ফার্দ জানান, ইরানের অভ্যন্তরে ইনফ্রাস্ট্রাকচার ওয়ারফেয়ার চালানো হলে পরমাণু অস্ত্রের ভাষায় জবাব দিতে দ্বিতীয়বার ভাববে না ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখাবারও দিয়েছেন একই হুঁশিয়ারি। তার ভাষায় তেহরানের শর্ত পূরণ না হলে যুদ্ধ আরও আক্রমণাত্মক পর্যায়ে নিয়ে যাবে ইরানের যোদ্ধারা।
যদিও এতদিন পর্যন্ত ইরান বলে এসেছে পুরোপুরি শান্তিপূর্ণভাবেই পরমাণু কর্মসূচি পালন করছে তারা, তবে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই কঠোর হচ্ছে তেহরানের হুঁশিয়ারির ভাষা। শত্রুর বুকে কাঁপন ধরিয়ে দিতে এবার পারমাণবিক কর্মসূচিকেই যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহারের বার্তা দিল ইরান। আভাস দিয়েছে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু হলে এতদিনের পারমাণবিক নীতিতে বদল আনবে দেশটি। এতদিন যে প্রশ্নটি ছিল সন্দেহের, সেটি এখন নতুন করে সামনে এনেছে তেহরান। ইসপের গল্পে বাতাস যত শক্তি দেখিয়েছিল, পথিক তত শক্ত করে নিজের অবস্থান আঁকড়ে ধরেছিল। প্রায় 6 মাস ধরে চলমান মার্কিন ইরান যুদ্ধ যেন নতুন করে সামনে এনেছে সেই বাস্তবতাই। শত্রুর তরফ থেকে চাপ যত বৃদ্ধি পাচ্ছে, ইরানের প্রতিরোধের ভাষাও তত কঠোর হচ্ছে। আর এই ভাষায় এবার যোগ হলো পরমাণু অস্ত্র। প্রতিপক্ষের ওপর মিসাইল আর ড্রোনের ধারাবাহিক হামলার পর এবার পারমাণবিক অস্ত্রের আঘাত হানার আগাম সতর্কবার্তা দিয়েছে ইরান। প্রচলিত যুদ্ধের নিয়ম বদলে দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে ইরান। প্রতিপক্ষের যুদ্ধ কৌশল ভেস্তে দিতে ইতোমধ্যেই মাটির নিচে গড়ে তুলেছে গোপন প্রতিরোধ ব্যবস্থা আর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, যাতে করে একটি স্থাপনা ক্ষতির মুখে পড়লেও বিকল্প অবকাঠামো থেকে হামলা চালিয়ে শত্রুর ওপর চাপ অব্যাহত রাখতে পারে তেহরান। সেই ট্রাকের ভেতরে আমেরিকার প্রেসিডেন্ট। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। ক্যামেরার সামনে তিনি হাসি মুখে উঠলেন এয়ারফোর্স ওয়ানে, হাত নাড়লেন, তারপর সবার চোখের আড়ালে ওই খাবারের গাড়িতে করেই তিনি পালালেন। 8 জুলাই 2026 তুরস্কের আঙ্কারা, ন্যাটো সামিটের শেষ দিন। সবাইকে ফেলে পালিয়ে যান প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু প্রশ্ন হলো, প্রেসিডেন্ট তো পালালেন, কিন্তু প্লেনে থাকা বাকিদের কি? কেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষকে লুকিয়ে পালাতে হলো? দৃশ্যটা একদম স্বাভাবিক ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটো সামিট শেষ করেছেন, তিনি তুরস্ক থেকে ব্রিটেন হয়ে দেশে ফিরবেন। তিনি ক্যামেরার সামনে দাঁড়ালেন, পুরনো সেই আইকনিক বেবি ব্লু রঙের এয়ারফোর্স ওয়ানে উঠলেন। সাংবাদিকরা উঠলেন পেছনের দরজা দিয়ে। তাদের বলা হলো জানালার শেড নামিয়ে রাখুন। হোয়াইট হাউসের কর্মকর্তারা উঠলেন। সবাই ভাবলেন যাত্রা শুরু। কিন্তু কেউ জানতো না ওই প্লেনে প্রেসিডেন্ট আর নেই। আসলে ট্রাম্প তুরস্কে এসেছিলেন কাতারের দেওয়া বিলাসবহুল 7478 জেটে। কিন্তু ফেরার সময় হঠাৎ তিনি বললেন পুরনো দিনের কথা মনে করে পুরনো প্লেনটাতেই ফিরব। নতুন প্লেনটা তিনি ইউরোপের বড় বড় বেজে দেখাতে পাঠাবেন। এটাই ছিল প্রথম। হুমকিটা এসেছিল আগের রাতে। মার্কিন গোয়েন্দারা একসাথে অনেকগুলো তথ্য পেলেন। ইরান জানতো প্রেসিডেন্ট ঠিক কোথায় আছেন, কোন বিল্ডিং, কোন ফ্লোর। আরো ভয়ঙ্কর তথ্য ছিল ন্যাটো সামিটের খুব কাছেই একজনকে দেখা গেছে। তার কাঁধে শোল্ডার ফায়ার্ড মিসাইল, মানে কাঁধে নিয়ে ছোঁড়া যায় এমন ক্ষেপণাস্ত্র। এয়ারফোর্স ওয়ানকে টার্গেট করা হতে পারে। ইরান বহু বছর ধরেই ট্রাম্পকে টার্গেট লিস্টে রেখেছে, কিন্তু এবারের হুমকি ছিল বিশ্বাসযোগ্য, একদম নির্দিষ্ট। ওয়াশিংটন পোস্ট প্রথম এই খবর ফাঁস করে, তারপর নিউ ইয়র্ক টাইমস নিশ্চিত করে পুরো অপারেশনটা ছিল একটা অসাধারণ প্রতারণা। প্ল্যান বানানো হলো মিনিটের মধ্যে। জয়েন্ট চিফসের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ছিলেন মূল দায়িত্বে। সিক্রেট সার্ভিস সিদ্ধান্ত নিল প্রেসিডেন্টকে কোনোভাবেই ওই প্লেনে রাখা যাবে না। কিন্তু কিভাবে বের করবেন? ক্যামেরা চারিদিকে, সাংবাদিকরা ভেতরে। উত্তর, ক্যাটারিং ট্রাক। ভিডিওতে দেখা যায় আঙ্কারার এসেনবোগা এয়ারপোর্টে পুরনো এয়ারফোর্স ওয়ানের সামনে একটা ক্যাটারিং ট্রাক এসে দাঁড়ালো ট্যাক্সি করার ঠিক 7 মিনিট আগে। ট্রাম্প যখন সামনের দরজা দিয়ে উঠে ভেতরে গেলেন, তখনই তাকে বিপরীত পাশের দরজা দিয়ে নামানো হলো, ঢুকিয়ে দেওয়া হলো ওই কন্টেইনারের ভেতরে। ট্রাকটা চলতে শুরু করলো, সোজা গিয়ে দাঁড়ালো পাশে পার্ক করা আরেকটা প্লেনের পাশে, একটা ছোট সামরিক জেট, বোয়িং 757 এর সামরিক ভার্সন C-328। কোনো ফ্লাইট ডেটা নেই, ট্রান্সমিটার বন্ধ, রাডারে অদৃশ্য। আর এদিকে পুরনো এয়ারফোর্স ওয়ান উড়ে গেল। ভেতরে সাংবাদিক, হোয়াইট হাউস কর্মী, সহকারীরা। তারা জানতোই না প্রেসিডেন্ট নেই। তারা উঠছেন এমন এক প্লেনে যেটাকে ইরান টার্গেট করতে পারে বলে সিক্রেট সার্ভিস মনে করছে। আর সেই ঝুঁকিটা প্রেসিডেন্টের জন্য নেওয়া হয়নি, কিন্তু তাদের জন্য নেওয়া হয়েছে। অবশ্য সবাই অন্ধকারে ছিল না।
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানতেন, তিনি প্ল্যান করতে সাহায্য করেছিলেন। তারপরও তিনি ওই পুরনো প্লেনেই উঠেছিলেন। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর স্টিভেন চিউম, ডেপুটি চিফ অফ স্টাফ স্টিভেন মিলারও ছিলেন ওই ফ্লাইটে। তাদের সবাইকে ধোঁকা দেয়া হলো, বলতে গেলে টোপ বানানো হলো, ইরানকে বোঝানোর জন্য যে প্রেসিডেন্ট ওই প্লেনেই আছে। আকাশে তখন 3টা আমেরিকান প্লেন। কাতারের দেওয়া নতুন জেটটা সবার আগে ব্রিটেনের মিলডেন হল বেজে পৌঁছালো। তার অনেক পরে রাত 10:20 নামলো C-32A, যেটার ভেতরে লুকিয়েছিলেন প্রেসিডেন্ট। তার 9 মিনিট পর নামলো পুরনো এয়ারফোর্স 1 সাংবাদিকদের নিয়ে। এবার দ্বিতীয় ধোঁকা। ব্রিটেনে নেমে ট্রাম্পকে গাড়িতে করে আবারও পুরনো এয়ারফোর্স 1-এ তোলা হলো, অন্য দরজা দিয়ে। তারপর তিনি স্বাভাবিকভাবে নামলেন, ক্যামেরার সামনে হাঁটলেন, তারপর উঠলেন কাতারের প্লেনে ওয়াশিংটনের উদ্দেশ্যে। মানে যারা ক্যামেরায় দেখলো তারা ভাবলো সব স্বাভাবিক, কেউ বুঝলোই না মাঝখানে 2বার প্লেন বদল হয়েছে। এই ঘটনা ফাঁস হওয়ার পর ট্রাম্প প্রথমবার মুখ খুললেন 11ই আগস্ট। তিনি ওহাইও থেকে ফেরার পর সাংবাদিকদের বললেন সিদ্ধান্তটা তার ছিল না। তিনি বললেন, মানে সিক্রেট সার্ভিস যা করতে বলে আমি তাই করি। তারা নিরাপত্তার জন্য অন্য প্লেনে যেতে বলেছিল। সেই ক্যাটারিং ট্রাকটা চলে গেছে, কিন্তু তার রেখে যাওয়া ধোঁয়াটা এখনো আছে। প্রশ্ন হলো, সিক্রেট সার্ভিসের কাছে শুধু প্রেসিডেন্টের জীবনই মূল্যবান? পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, সেনাবাহিনীর উপপ্রধান, কমিউনিকেশন ডিরেক্টর, হোয়াইট হাউসের এত কর্মকর্তা, কারো জীবনের কোনো মূল্য নেই? প্লেনে যে সাংবাদিকরা ছিলেন তাদের কি অপরাধ? তবে এর চেয়েও বড় প্রশ্ন হলো, ইরান কি করে প্রেসিডেন্ট ট্রাম্পের খবর একদম রিয়েল টাইমে পেয়ে যাচ্ছে? নিশ্চয়ই ভেতর থেকে কেউ তাকে সাহায্য করছে, অথবা আকাশের কোনো স্যাটেলাইট প্রেসিডেন্টকে ফলো করছে। এমন স্যাটেলাইট তো ইরানের নেই, রাশিয়ার আছে, চীনের আছে। তারা কি ইরানকে ডেটা দিয়ে সাহায্য করছে? প্রশ্ন হলো, তুরস্কের ন্যাটো সম্মেলনের কাছেই শোল্ডার মিসাইল নিয়ে ঘোরা যায়, যেখানে শত শত মার্কিন গোয়েন্দা, তুরস্কের নিরাপত্তা বাহিনী, সবার চোখকে ধুলো দিতে পারে ইরানি সৈনিক। 90-এর দশক পর্যন্ত আমেরিকা আর রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াই চলছিল। তখন আমেরিকা, রাশিয়া আর তার মিত্ররা এমন নানা ধরনের রহস্যময় খেলা খেলতেন। খেলাটা কি আবার এমন জায়গায় পৌঁছেছে যেখানে এয়ারফোর্স 1-কেও আর নিরাপদ মনে করা হচ্ছে না? এবারের খেলোয়াড় তাহলে কারা? আমেরিকা আর ইরান, নাকি ইরানের সাথে চীন, রাশিয়া ছাড়াও আরো অনেক খেলোয়াড়ও আছে? হাতের কফি ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে। স্ক্রিনে ভেসে থাকা ছবিগুলো বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে। মাত্র 4 মাস আগে যে কারখানাগুলো বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বলে দাবি করা হয়েছিল, সেই একই জায়গায় এখন আবার সচল যন্ত্রপাতির চিহ্ন। ইরান, যাকে বছরের পর বছর পিছিয়ে দেওয়া হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছিল, সে আবার দাঁড়িয়ে গেছে, আর এবার আগের চেয়েও দ্রুত গতিতে। জেরুজালেম পোস্টের একটি বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েলি সামরিক বাহিনী এবং মোসাদের কর্মকর্তারা নাকি রীতিমতো হতবাক হয়ে গেছেন ইরানের পুনরুদ্ধারের গতি দেখে। বিষয়টা শুধু একটি কারখানা টিকে যাওয়া বা কয়েকটা মিসাইল রক্ষা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিবেদন বলছে, ইরান একসঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে, আর তার মধ্যে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন। 40 দিনের সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানের 2500-এরও বেশি সামরিক ও শিল্প স্থাপনায় হামলা চালায়। প্রায় 30,000 বার আঘাত হানা হয় বিভিন্নভাবে। যুদ্ধ শেষে দুই দেশই একযোগে ঘোষণা দেয়, ইরানের মিসাইল শিল্প একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। উৎপাদন কেন্দ্র, লঞ্চ অবকাঠামো, যন্ত্রাংশ কারখানা সব ধ্বংস। আর এই ক্ষতি পুষিয়ে উঠতে ইরানের লাগবে বছরের পর বছর। কিন্তু জেরুজালেম পোস্ট এখন বলছে, যেটাকে বহু বছরের ধাক্কা মনে করা হয়েছিল, সেটা আসলে মাসের হিসাবেই সেরে ফেলছে ইরান। যুদ্ধ শেষে ইরানের হাতে ঠিক কতগুলো দূরপাল্লার মিসাইল অবশিষ্ট ছিল তা নিয়ে বিতর্ক আছে। কারো হিসাবে সংখ্যাটা 500-র কাছাকাছি, কারো হিসাবে 1000। কিন্তু নতুন এই তথ্য সেই বিতর্ককে অনেকটাই অপ্রাসঙ্গিক করে দিচ্ছে। কারণ ইরান যদি দ্রুত নতুন মিসাইল বানাতে পারে, তাহলে যুদ্ধ শেষে হাতে কতগুলো ছিল সেটা বড় কথা নয়। বড় কথা হলো প্রতি মাসে কতগুলো নতুন করে যোগ হচ্ছে। প্রতিবেদনে একটি আশঙ্কার চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে ইরান হয়তো মাসে 100 থেকে 300 ব্যালিস্টিক মিসাইল উৎপাদনের ক্ষমতায় ফিরতে পারে। এই গতিতে চলে 2027 সালের মাঝামাঝির মধ্যে ইরান তার অস্ত্র ভান্ডারকে যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে পারবে। আর 2028 সালের মধ্যে সেই মিসাইল বাহিনী হয়ে উঠতে পারে এমন এক হুমকি, যাকে মোকাবিলা করা ইসরায়েলি পরিকল্পনাকারীদের কাছে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে।
এখানেই শেষ নয়, ইরান এমন অনেক কিছু ফিরে পেয়েছে যেগুলো আসলে কখনো ধ্বংসই হয়নি। আগের প্রতিবেদনে বলা হয়েছিল ইসরায়েলি হামলায় মাটির নিচে থাকা মিসাইল ঘাঁটির প্রবেশ পথগুলো মাটি আর কংক্রিট চাপা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু ইরান বুলডোজার আর ভারী প্রকৌশল যন্ত্রপাতি দিয়ে সেই পথগুলো খুলে ফেলেছে, তাও ইসরায়েলি পরিকল্পনাকারীদের ধারণার চেয়ে অনেক আগে। ফলে মাটির নিচে সুরক্ষিত থাকা মিসাইল, লঞ্চার আর সরঞ্জাম আবার হাতের নাগালে চলে এসেছে ইরানের। নতুন করে সব বানাতে হয়নি, শুধু তালা খুলে দিতে হয়েছে এমন এক অস্ত্র ভান্ডারের যা আসলে অস্থায়ীভাবে বন্ধ ছিল মাত্র। ইরানের বিশাল ভূগর্ভস্থ মিসাইল নগরীগুলো ঠিক এই পরিস্থিতির জন্যই তৈরি করা হয়েছিল, যাতে বিমান হামলার তাণ্ডবেও লঞ্চ ক্ষমতা, অস্ত্র আর শিল্প যন্ত্রপাতি টিকে থাকে। আর শুধু সংখ্যা বাড়িয়েই থামেনি ইরান, কৌশলেও এনেছে পরিবর্তন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, রিভলিউশনারি গার্ড বাহিনী মিসাইল আর ড্রোন একসঙ্গে মিশিয়ে এমন জটিল আক্রমণ ঢেউ তৈরি করেছে যা প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দিতে যথেষ্ট। ভয়াবহ হামলা ও ক্ষয়ক্ষতির পরও অল্প সময়ের মধ্যে সামরিক সক্ষমতা পুনর্গঠনের গতি দেখাচ্ছে তেহরান, আর এতে রীতিমতো হতবাক ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা দ্রুত ফিরিয়ে আনার ক্ষমতা ইরানের সামরিক শক্তি ও প্রতিরক্ষা শিল্পের সক্ষমতাকেই সামনে এনেছে। শুক্রবার তেল আবিবের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের বরাতে ইন্ডিপেন্ডেন্ট জানায়, যুদ্ধের মূল পর্ব শেষ হওয়ার পর ইরান খুব দ্রুত তার সামরিক বাহিনী পুনর্গঠন করতে সক্ষম হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের সবচেয়ে বড় উদ্বেগ এখন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে। প্রতিবেদনের হিসাবে 2025 সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় ইরানের হাতে প্রায় 1300টি ক্ষেপণাস্ত্র ছিল, কিন্তু 2026 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর সময় সেই সংখ্যা বেড়ে প্রায় 2500-তে পৌঁছায়। শুধু ইসরায়েল নয়, ইরানের এই পুনর্গঠনের গতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা মূল্যায়নে ধারণ করা হয়েছিল, ড্রোন হামলার সক্ষমতা পুরোপুরি ফিরিয়ে আনতে ইরানের প্রায় 6 মাস সময় লাগতে পারে, কিন্তু বাস্তবে তেহরান সেই সময়সীমাকেও ছাড়িয়ে গেছে। অপটিক্যাল ব্রাইটনার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। একই সময়ে ক্ষেপণাস্ত্র তৈরির বিভিন্ন উপাদান চীন থেকে ইরানের সরবরাহ অব্যাহত থাকার কথাও উঠে এসেছে। ফলে ব্যাপক হামলা, অবরোধ ও চাপের মধ্যেও ইরানের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থা যে দ্রুত সক্রিয় হতে পারে, সেটি এখন পশ্চিমা গোয়েন্দাদের বড় চিন্তার কারণ। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনের বিষয়টি তারা ঘনিষ্ঠভাবে ও ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করছে, কারণ ইরানের এই দ্রুত ঘুরে দাঁড়ানো ভবিষ্যৎ সংঘাতের হিসাবও বদলে দিতে পারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসার খবরও নতুন উদ্বেগ তৈরি করেছে। সব মিলিয়ে হামলার পরও ইরানের দ্রুত সামরিক পুনর্গঠন দেখিয়ে দিচ্ছে, দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করে দেওয়া যতটা সহজ মনে করা হয়েছিল, বাস্তবে তা ততটা সহজ নয়। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।